নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন অ্যান্সার যেগুলো থাকবে আমাদের পলিটি থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আমাদের এক্সামে বারবার জিজ্ঞাসা করা হয় আমাদের রাজ্য এবং কেন্দ্র সরকারের সমস্ত এক্সামে। তো আজকে আমাদের মেন যে টার্গেট থাকবে, সামনে আমাদের এক্সাম রয়েছে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম, যেটা কিন্তু সম্ভবত সামনের মাস থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলো আমরা কিন্তু এই সমস্ত এক্সামের জন্য এবং এসএসসি সমস্ত এক্সামের জন্য আমরা প্রস্তুতি নেব আমাদের এই চ্যানেলের মাধ্যমে। অলরেডি কিন্তু আমরা অনেক ক্লাস কিন্তু দিয়েছি, সেটা তোমরা প্লে লিস্টে দেখতে পারো। আর তোমরা যারা নতুন রয়েছে চ্যানেলে, তোমরা সকলে লাইক করে দেবে একটা করে, শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। টেলিগ্রামে সকলে যুক্ত হয়ে যাবে, টেলিগ্রামে সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমরা পেয়ে যাও। যেমন আজকে আমাদের এসএসসি এমটিএস এর যে আমাদের বিস্তারিত যে ভ্যাকেন্সি, সেটা কিন্তু জানানো হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে। আর তোমাদের সকলকে বলে রাখি, এনটিপিসি যে গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম হয়েছে সম্প্রতি 2025-এর যে জিকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 47টি শিফটের যে সমাধান, তাও আবার তোমাদের এটা কিন্তু সাবজেক্ট ওয়াইজ থাকছে, অর্থাৎ জিওগ্রাফি থেকে যে সমস্ত প্রশ্ন রয়েছে সেগুলো সব এখানে রয়েছে, তোমরা সেখানে দেখতে পাচ্ছ। এইভাবে হিস্ট্রি, পলিটি বাছাই করা আমাদের সমস্ত কোশ্চেন যেগুলো আমাদের পেপারে এসেছে, সেই সমস্ত এক্সামগুলো কিন্তু তোমাদের এখানে কিন্তু রাখা রয়েছে, সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো যেগুলো বাংলা ভাষায় সুন্দরভাবে প্রিন্টেবল ফরম্যাটে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দ্য বেস্ট কোয়ালিটিতে কিন্তু এখানে রয়েছে। ঠিক এইভাবেই কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে, কম্পিউটার থেকে কোশ্চেনগুলো দেওয়া আছে, স্ট্যাটিক জিকে দেওয়া রয়েছে। এর বিস্তারিত যে তোমাদের ডেমো পিডিএফ, সেটা তোমরা টেলিগ্রাম চ্যানেলও পেয়ে যাবে। এছাড়া আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বার পাবে, সেই নাম্বারও তোমরা দেখতে পাবে। তোমাদের বলে রাখি, এখানে যে সমস্ত ড্যান্স থেকে রয়েছে, সঙ্গীত থেকে রয়েছে, সমস্ত কোশ্চেন কিন্তু এখানে তোমাদের সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা করে দেওয়া রয়েছে, যেটা তোমরা 47টা শিফটের গ্র্যাজুয়েশন লেভেলের কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাচ্ছ। 18টা টপিকে এটা কিন্তু ভাঙা রয়েছে, ঠিক আছে। 47টা শিফটে পরীক্ষা হয়েছে, বাট এই কোশ্চেনগুলোকে কিন্তু তোমরা দেখতে পাবে যে এখানে টোটাল কিন্তু 18টা আমাদের যে সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু এখানে ভাঙা রয়েছে। তো টোটাল কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, বাংলা ভাষায় সুন্দরভাবে রয়েছে 82টা আমাদের পেজ সংখ্যা রয়েছে, যেটা কিন্তু তোমরা ₹99 পেয়ে যাচ্ছ। 99 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছ গ্র্যাজুয়েট লেভেলের এনটিপিসি কোশ্চেন পেপার, যেটা আমাদের সামনে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ এটা আমাদের সম্প্রতি পেপার। আর এখান থেকেই প্রশ্ন আমাদের আসবে, এই প্রশ্নই না আসলেও কিন্তু এই টাইপের প্রশ্ন বা এই চ্যাপ্টার থেকেই প্রশ্ন কিন্তু আমাদের বারবার জিজ্ঞাসা করা হবে। সুতরাং এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে যে কোনো পিডিএফ এর জন্য। তো চলো এবার আমাদের কোশ্চেন অ্যান্সার ফিরে আসি। ফার্স্ট আমাদের প্রশ্ন রয়েছে, গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? তো গণপরিষদ, আমাদের যে সংবিধানের গণপরিষদ, সেই গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি কিন্তু ছিলেন গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি। এবং গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন, যার নাম কি অবশ্যই তোমরা জানো, যে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি হিসাবে নিযুক্ত রয়েছেন, তিনি হচ্ছেন সচ্চিদানন্দ সিনহা। এবং এখানে কিন্তু তোমরা বলবে, আচ্ছা এখানে তোমাদের বলেই রাখি যে অস্থায়ী সভাপতি হিসাবে যে সচ্চিদানন্দ সিনহা তিনি কিন্তু ছিলেন, তিনি কিন্তু যখন ছিলেন তার ঠিক দুদিন পরেই কিন্তু রাজেন্দ্র প্রসাদ স্থায়ী হিসাবে কিন্তু এখানে নিযুক্ত হয়েছিলেন। আর ইনি কিন্তু আমাদের ভারতের প্রথম রাষ্ট্রপতিও ছিলেন। পরে কোশ্চেন আছে, আর যদি বলা হয় যে প্রথম সভাপতির নাম কি, তাহলে কিন্তু সচ্চিদানন্দ সিনহাই হবে। আর প্রথম স্থায়ী সভাপতি বললে তবে আমাদের রাজেন্দ্র প্রসাদ। পরে কোশ্চেন আছে, স্বাধীন ভারতের প্রথম জাতীয় পতাকার নকশাটি কে তৈরি করেছিলেন? জাতীয় পতাকার যে স্ট্রাকচার, যে নকশাটা, সেটা কিন্তু তৈরি করেছিলেন কে? পিঙ্গালি ভেঙ্কায়া। পিঙ্গালি ভেঙ্কায়া তিনি কিন্তু এটা তৈরি করেছিলেন। পরে কোশ্চেন, মৌলিক কর্তব্য বিষয়টি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো মৌলিক কর্তব্যের যে বিষয়টা রয়েছে এখানে, এটা সংবিধানের কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? হয়ে যাবে আমাদের ইউএসএসআর। ইউএসএসআর অর্থাৎ এখন যেটা বর্তমানে রয়েছে রাশিয়া, তো রাশিয়া আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এখান থেকেই নেওয়া হয়েছে আমাদের মৌলিক কর্তব্য। এবং তোমাদের বলে রাখি, এই যে মৌলিক কর্তব্য আমাদের বর্তমানে রয়েছে, টোটাল 11টি কিন্তু মৌলিক কর্তব্যের সংখ্যা রয়েছে। এবং মৌলিক কর্তব্য এটা কিন্তু আমাদের প্রথমে 10টা ছিল, কিন্তু পরে কিন্তু এটা অ্যাড অন করা হয়েছিল, অর্থাৎ মৌলিক কর্তব্য প্রথমে ছিল না, যেটা কিন্তু 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এর মাধ্যমে এই মৌলিক কর্তব্যকে কিন্তু এখানে অ্যাড অন করা হয়েছে আমাদের সংবিধানে 51 এতে, তাই তো। কিন্তু এই যে প্রথমে 10টা ইনক্লুড করা হয়েছিল, বাট পরে আবার এটাকে সংশোধন করা হয় আরেকটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটা হচ্ছে আমাদের 86 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা সাল 2002 সালে এটা করা হয়েছিল, যার মাধ্যমে 11তম যে মৌলিক কর্তব্য, অধিকার নয়, তো মৌলিক কর্তব্যটা যেটা যুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের 86 নম্বর সংবিধান সংশোধনী বিল, যেটা 2002-এর। ঠিক আছে। তো টোটাল কিন্তু বর্তমানে আমাদের এসে দাঁড়ায় মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি। পরে কোশ্চেন আছে, আচ্ছা তোমাদের এখান থেকে একটা কোয়েশ্চেন এটাও তোমাদের জিজ্ঞাসা করা হয় যে মৌলিক যে আমাদের সংবিধান যে সংশোধন যে করা হচ্ছে, এই সংবিধান সংশোধনের যে পদ্ধতি, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটাও কিন্তু নেওয়া হয়েছে আমাদের দক্ষিণ আফ্রিকা থেকে। ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস দেখতে হবে তোমরা, সেটা হচ্ছে রাজ্যের নির্দেশমূলক নীতি,
অর্থাৎ ডিপিএসপি তোমরা বলতে পারো, ডিপিএসপি অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা কিন্তু আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এছাড়া আমাদের দেশের যে মৌলিক অধিকারগুলো রয়েছে, বর্তমানে 6টি কিন্তু মৌলিক অধিকার রয়েছে, আগে 7টি ছিল। এবং এই যে মৌলিক অধিকারগুলো রয়েছে, এছাড়া রয়েছে প্রস্তাবনা, এইগুলো কিন্তু আমাদের আমেরিকার সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকার সংবিধান থেকে, ইউএসএ। এছাড়া রয়েছে আমাদের দেশের জরুরি অবস্থা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু জার্মানির সংবিধান থেকে নেওয়া হয়েছে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসারগুলো তোমরা কিন্তু দেখে নেবে। পরে কোশ্চেন, মৌলিক যে আমাদের কর্তব্য ভারতের সংবিধানের কোন ধারায় রয়েছে? মৌলিক কর্তব্য আমাদের ভারতের সংবিধানের কত নম্বর আর্টিকেলে রয়েছে? একটু আগেই বলে দিলাম, যেটা আমাদের সংবিধানের 51A-তে রয়েছে, যেটা 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 সালে এটা কিন্তু অ্যাড অন করা হয়েছিল। পরে কোশ্চেন, আর আমাদের এক থেকে তোমরা যদি দেখে নাও যে আমাদের প্রথমে দেখবো আমরা কিন্তু প্রথম খণ্ড অর্থাৎ পার্ট 1, যেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের যে প্রশাসন সম্পর্কিত, আমাদের রাজ্য এবং ভূখণ্ড সম্পর্কিত যে তথ্য, যেটা 1 থেকে 4 নম্বর আর্টিকেলে রয়েছে। আমাদের সিটিজেনশিপ, যেটা কিন্তু নাগরিকত্ব, যেটা 5 থেকে 11 নম্বর আর্টিকেলে রয়েছে। এছাড়া পার্ট 3-তে রয়েছে আমাদের মৌলিক অধিকার, যেটা 12 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে পড়ছে, তাই তো? আচ্ছা, এর সাথে রয়েছে আমাদের কি? ডিপিএসপি, যেটা আমাদের আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে, এবং এটা হচ্ছে আমাদের রাজ্যের নির্দেশমূলক নীতি। ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা আমাদের সংবিধানের 36 থেকে 51 নম্বর আর্টিকেলে আমাদের পার্ট নাম্বার 4-এ রয়েছে। এছাড়া রয়েছে মৌলিক কর্তব্য, যেটা কিন্তু 51A নাম্বারে রাখা হয়েছে, যেটা 1976-এর 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যুক্ত করা হয়েছে। এবং আমাদের এখানে কিন্তু মৌলিক কর্তব্যর আরেকটা, যেটা হচ্ছে আমাদের 11তম মৌলিক কর্তব্য, যেটা 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 সালে এটা যুক্ত করা হয়েছিল। এরপরে আমাদের কি রয়েছে? 52 থেকে 151 নম্বর যে ধারা রয়েছে, সেখানে কিন্তু আমাদের কেন্দ্রের শাসন ব্যবস্থা এবং সরকার সম্পর্কিত সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু এখানে দেয়া রয়েছে, তাই তো? এই সমস্ত গুরুত্বপূর্ণ যে আমাদের তথ্যগুলো, সেগুলো কিন্তু তোমাদের জানতে হবে। আচ্ছা, পরের কোশ্চেন দেখি আমরা। রাজ্যসভার সদস্য হতে কমপক্ষে কত বছর বয়স হওয়া প্রয়োজন? তো রাজ্যসভার ক্ষেত্রে মিনিমাম কত বছর বয়স হওয়া প্রয়োজন রয়েছে? তো আমরা জানি যে এখানে রাজ্যসভা যেহেতু বলেছে, আমাদের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে, অবশ্যই রাজ্যসভার ক্ষেত্রে আমাদের 30 ইয়ার্স কিন্তু আমাদের থাকতে হবে। কিন্তু এখানে বয়সগুলো আমাদের কিন্তু বারবার এক্সামে জিজ্ঞাসা করা হয়। যেমন এটা রাজ্যসভার ক্ষেত্রে বলেছে, তাহলে 30 বছর। লোকসভার ক্ষেত্রে যদি বলা হতো, তাহলে 25 ইয়ার্স হতো, ঠিক আছে? এছাড়া যদি বলা হতো যে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে কত বয়স হতে হবে, বা লোকসভার ক্ষেত্রে কত হতে হবে, বা সিএম এর ক্ষেত্রে কত হতে হবে, তাহলে কিন্তু আমাদের 25 ইয়ার্স কিন্তু আমাদের সকলের জন্যই কিন্তু হতে হবে। এছাড়া যদি আমাদের বলা হয় যে আমাদের রাষ্ট্রপতির জন্য কত হতে হবে, বা উপরাষ্ট্রপতি বা রাজ্যপাল, এই তিনটের জন্যই কিন্তু সেম রয়েছে, যেটা হচ্ছে 35 ইয়ার্স, 35 বছর কিন্তু হতে হবে। কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে কিন্তু আমাদের হতে হবে 30 ইয়ার্স। এছাড়া আমাদের রাজ্যের যে পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে, সেখানে যদি নির্বাচনীদের অংশগ্রহণ করতে হয়, তাহলে কিন্তু আমাদের কত বছর আমাদের যে মিনিমাম এজ যেটা রয়েছে, সেটা হতে হবে, সেটা হচ্ছে 21 ইয়ার্স, ঠিক আছে? তো এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দেখতে হবে। পরে কোশ্চেন আছে, যদি ভালো লাগে সকলের একটা লাইক অবশ্যই করে দেবে সকলে। সুপ্রিম কোর্টের বিচারপতির কার্যকাল কত বছর পর্যন্ত? সুপ্রিম কোর্টের যে আমাদের বিচারপতি রয়েছে, তার কার্যকাল রয়েছে কত বছর পর্যন্ত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অবশ্যই 65 ইয়ার্স। সুপ্রিম কোর্টের ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে 65 ইয়ার্স। এবং হাইকোর্টের ক্ষেত্রেও আমাদের জিজ্ঞাসা করা হতে পারে, যেটা হচ্ছে আমাদের হাইকোর্টের ক্ষেত্রে হবে 62 ইয়ার্স। তো সুপ্রিম কোর্টের ক্ষেত্রে আমাদের 65 বছর, হাইকোর্টের ক্ষেত্রে 62 বছর। পরের প্রশ্ন, আর বর্তমানে আমাদের চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট কে রয়েছে? তোমরা সকলে বলবে সেটা জাস্টিস বি.আর. গাভাই। পরের কোশ্চেন, ভারতের সংবিধানে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বাধ্যতামূলক বিনামূল্যে শিক্ষা প্রদান করার কথা বলা হয়েছে? তো এটা আমাদের সংবিধানে কত নম্বর, এখানে আমাদের কত নম্বর সংবিধান সংশোধনীর কথা বলা হয়েছে? তো এখানে আমাদের অবশ্যই দেখতে হবে যে 86তম যে আমাদের অ্যামেন্ডমেন্ট হয়েছিল সাল 2002-তে, সেখানে কিন্তু এই জিনিসটা বলা হয়েছিল যে 6 থেকে 14 বছর বয়সী যে শিশুরা রয়েছে, তাদের কিন্তু বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা কিন্তু দিতে হবে, যেটা আমরা 86 নম্বর অ্যামেন্ডমেন্ট সাল 2002-এর হিসাবে আমরা পেয়ে যাই। পরে কোশ্চেন আছে, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? তো ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের কে? জাকির হোসেন। জাকির হোসেন, তিনি কিন্তু ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন। পরে প্রশ্ন আছে, ভারতের সংবিধানের প্রস্তাবনার খসড়া রচনা করেছিলেন নিচের কোন ব্যক্তি? প্রস্তাবনার খসড়া যেটা রচনা করেছিলেন নিম্নোক্ত কে? তো অবশ্যই এখানে কিন্তু প্রস্তাবনার যে খসড়া, সেটা কিন্তু প্রস্তুত করেছিলেন, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে
বি.আর. আম্বেদকর। অপশন নাম্বার 3। পরে কোশ্চেন, কোন বিল অর্থ বিল কিনা, অর্থাৎ কোনো বিল অর্থ বিল কিনা সেই সম্পর্কে সিদ্ধান্ত নেন কে? তো এখানে আমাদের দেখতে হবে মানি বিল। মানি বিল সম্পর্কে, আর মানি বিল কত নম্বর আর্টিকেলে রয়েছে? আমাদের সংবিধানের 110 নম্বর আর্টিকেল মানি বিল সম্পর্কে দেওয়া রয়েছে, এবং 112 নম্বর আর্টিকেল, যেটা আমাদের অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটা আমরা সংক্ষেপে বাজেট বলে থাকি, সেই সম্পর্কে এখানে বিস্তারিত সংজ্ঞা দেওয়া রয়েছে। তো আমরা এখানে দেখে নেব যে কোনো বিল সেটা মানি বিল কিনা সেটা ঠিক করবে কে? অবশ্যই লোকসভার অধ্যক্ষ, অর্থাৎ লোকসভার স্পিকার। বর্তমানে রয়েছে ওম বিড়লা, এবং তিনিই কিন্তু ঠিক করবেন লোকসভায় যে আমাদের ওম বিড়লা রয়েছেন, তিনি ঠিক করবেন কোনো বিল মানি বিল কিনা। আর এখান থেকে আরেকটা কোশ্চেন ঘুরিয়ে জিজ্ঞাসা করা হয় যে মানি বিল সংসদের কোন মানে তোমাদের কোন লোকসভার ক্ষেত্রে উপস্থাপন করা হয় নাকি রাজ্যসভার ক্ষেত্রে? এই প্রশ্নটা কিন্তু অনেকবার তোমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। তো সংবিধানের শুধুমাত্র এই নিম্নকক্ষ অর্থাৎ লোকসভাতেই কিন্তু এই মানি বিল এটা কিন্তু পেশ করা হয়ে থাকে, আর যেটা ঠিক করে কে? লোকসভার অধ্যক্ষ। পরে কোশ্চেন, কল্যাণকর রাষ্ট্র, যেটাকে আমরা ওয়েলফেয়ার স্টেট বলে থাকি, এই সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলা রয়েছে, এটা কোথায় বলা রয়েছে? প্রস্তাবনায়, মৌলিক অধিকারে, কর্তব্যে, নাকি নির্দেশমূলক নীতিতে? অবশ্যই আমাদের রাজ্যের যে নির্দেশমূলক নীতিগুলো রয়েছে, যেটা আমরা কত নম্বর আর্টিকেলে পাই তোমরা সকলে বলবে? ডিপিএসপি, যেটা কিন্তু ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, নির্দেশমূলক নীতিগুলি, যেটা আর্টিকেল নাম্বার 36 থেকে শুরু করে 51 পর্যন্ত আমরা দেখতে পাই এই ডিপিএসপি। আর এখানে কিন্তু বলা রয়েছে কল্যাণকর রাষ্ট্রের কথা, আর এই ডিপিএসপি আমরা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নিয়েছি। পরে কোশ্চেন আছে, ভারতের সংবিধানের মোট কতগুলি জরুরি অবস্থা উল্লেখ করা রয়েছে? কতগুলো জরুরি অবস্থা অর্থাৎ এমার্জেন্সি কথা বলা রয়েছে আমাদের ভারতের সংবিধানে? অবশ্যই এখানে কিন্তু আমাদেরকে দেখতে হবে আমাদের ভারতে টোটাল 3 ধরনের কিন্তু এমার্জেন্সির কথা বলা রয়েছে, যেটা রয়েছে ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি, এবং আমাদের প্রেসিডেন্টস রুল, যেটা কিন্তু আমরা বলে থাকি স্টেট এমার্জেন্সিটাকে, কারণ যে কোনো রাজ্যের উপরও কিন্তু আমাদের প্রেসিডেন্ট কিন্তু তিনি প্রেসিডেন্টস রুলস এটা কিন্তু প্রয়োগ করতে পারেন। এটাকেই আমরা বলে থাকি প্রেসিডেন্ট রুল, যেটা স্টেট এমার্জেন্সি। এছাড়া আরেকটি যেটা রয়েছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, যেটা হচ্ছে অর্থনৈতিক জরুরি অবস্থা। তো তোমাদের বলে রাখি এই সম্পর্কিত যে আর্টিকেলগুলো রয়েছে এটাও কিন্তু আমাদের জিজ্ঞাসা করা হয় এক্সামে। তো এখানে কত নাম্বার পার্টে রয়েছে এটা তোমরা সকলে কমেন্ট সেকশনে জানাবে আমাদের এই জরুরি অবস্থা। এছাড়া ন্যাশনাল এমার্জেন্সি, যেটা আর্টিকেল নাম্বার 352, এইখান থেকে আমরা দেখতে পাই ন্যাশনাল এমার্জেন্সি সম্পর্কে ধারণা পাই। স্টেট এমার্জেন্সি, যেটা কিন্তু 356 নম্বর আর্টিকেল থেকে আমরা জানতে পারি। এছাড়া রয়েছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, যেটা কিন্তু এখনো পর্যন্ত এটা এখনো লাগু করা হয়নি, যেটা আমাদের 360 নম্বর আর্টিকেলে আমরা এটা দেখতে পাই। তো এই 3 ধরনের জরুরি অবস্থা আমাদের কিন্তু আমাদের ভারতে প্রচলিত রয়েছে। এবং এখানে কিন্তু তোমরা জানো যে আমাদের যে জাতীয় জরুরি অবস্থা রয়েছে সেটা কিন্তু বিভিন্ন যুদ্ধের সময় এটা কার্যকর করা হয়েছে। সম্ভবত এখানে তোমরা জানো যে আমাদের 1962, 1965 যে ভারত চীন যুদ্ধ এবং ভারত পাকিস্তান যুদ্ধ, সেই সময় কিন্তু আমাদের এই সমস্ত জরুরি অবস্থা কিন্তু লাগু করা হয়েছিল। ঠিক আছে, তো অবশ্যই সেগুলো তোমরা দেখতে পাবে। পরের কোশ্চেন, সংসদ অধিবেশন শুরু হওয়ার কত দিনের মধ্যে রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অর্ডিন্যান্স সংসদে পাস করাতে হবে? তো এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে আমাদের, যে সংসদের অধিবেশন শুরু হওয়ার কত দিনের মধ্যে রাষ্ট্রপতি কর্তৃক জারি করা যে অর্ডিন্যান্স রয়েছে সেটা সংসদে পাস করতে হবে। সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে 6 সপ্তাহের মধ্যে রাষ্ট্রপতির মাধ্যমে কিন্তু সেই অধ্যাদেশটি অনুমোদন করতে হবে, না হলে কিন্তু সেটা বাতিল হয়ে যাবে। ঠিক আছে, সেটা কিন্তু 6 সপ্তাহের মধ্যে সেটা কমপ্লিট করতে হবে। আর তোমরা যারা রয়েছো তোমাদের বলে রাখি, সামনে 4 মিনিট মতো পর্যন্ত তোমরা কিন্তু যারা দেখছো তারা স্কিপ করতে পারো। যারা নতুন রয়েছে তোমরা সকলে দেখবে এটা, কারণ আমাদের কাছে এই সমস্ত পিডিএফ তো রয়েছে, আর সামনে যাদের এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটের লেভেলের এক্সাম রয়েছে সবার জন্য এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যেটা রয়েছে আমাদের এখানে কত নাম্বার? 4 নাম্বারটি। 4 নাম্বারে কি আছে? এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, জিকে কোশ্চেন 2025-এর গ্র্যাজুয়েট লেভেলের সমস্ত কোশ্চেন সাবজেক্ট ওয়াইজ সুন্দরভাবে রয়েছে। 99 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র প্রথম 100 জন স্টুডেন্টের জন্য। প্রথম 100 জন কিন্তু এটা এই অফারটি পাবে, তারপর কিন্তু এটার প্রাইস 149 হয়ে যাবে। ঠিক আছে, তো সকলে কিন্তু যাদের প্রয়োজন রয়েছে তোমরা এনটিপিসি এই গ্র্যাজুয়েট লেভেলের পেপারটি নিতে পারবে, যেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2025, যেটা আমরা ভিডিওর প্রথমেই কিন্তু দেখিয়েছি। এছাড়া এনটিপিসি প্রিভিয়াস ইয়ার 2020-21 লাস্ট এক্সাম যেটা হয়েছিল, অর্থাৎ এই 2025-এর আগে যে এক্সামটা হয়েছিল সেটা হচ্ছে 20-21, যেখানে কিন্তু 5000 প্লাস জিকে কোশ্চেন রয়েছে, কারণ এটা কিন্তু আমাদের 133টি শিফট এক্সামটি হয়েছিল
এটা হচ্ছে সেই পেপারটি যেটা হচ্ছে আমাদের 2020-21-এর 133টি শিফটের পরীক্ষাটি হয়েছিল, এবং এখান থেকে কিন্তু অলরেডি আমাদের এক্সাম 2025-এর যে গ্র্যাজুয়েট লেভেলের এক্সামটা হয়েছে সেখানে অনেক প্রশ্ন অলরেডি আমরা কমন পেয়েছি, এবং আগামী দিনে যে আমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সামটি হতে যাচ্ছে সেখানে কিন্তু আমরা অনেক প্রশ্ন এখান থেকে কমন পেতে চলেছি। সুতরাং 2025-এর গ্র্যাজুয়েট লেভেলের পেপারটি তোমরা নিয়ে নেবে এবং এই প্রিভিয়াস ইয়ার পেপারটি নিয়ে নেবে, তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্সটাও তোমরা পড়ে নেবে। আশা করছি এর মধ্যে থেকে তোমাদের জিকের ম্যাক্সিমাম টপিকটা তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এক্সামের জন্য। আর সব থেকে বেশি খুশির খবর হচ্ছে আমাদের এসএসসির বর্তমানে এক্সাম চলছে ফেজ 13। আমরা সকলে সেটা জানি, নতুন ভেন্ডার এক্সাম নিচ্ছে, সেটা হচ্ছে কি এডিকুইটি এমনভাবেই পেপার নিচ্ছে যে পরীক্ষা শুরু করার আগেই তার মাউস কাজ করছে না, তার কম্পিউটার কাজ করছে না, ঠিক আছে, অনেক রকম সমস্যা রয়েছে, সে সমস্ত পরবর্তী বলছি। তোমাদের যেটা বলছি যে নতুন যে পেপারের প্যাটার্ন অনেক কিন্তু পরিবর্তন হয়েছে, পরিবর্তন হওয়া সত্ত্বেও আমাদের যে পিডিএফ রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের, এখান থেকে একটা প্রশ্ন কিন্তু এর বাইরে থেকে কোনো কোশ্চেন তোমরা কিন্তু দেখাতে পারবে না। এই ফেজ 13 নতুন প্যাটার্নের যে নিউ লেভেলের কোশ্চেন, আমরা কিন্তু প্রতিটা কোশ্চেনের কারেন্ট অ্যাফেয়ার্স একটাও কিন্তু আমাদের পিডিএফ এর বাইরে কিন্তু ছিল না। সকলে কিন্তু এটা ভালো করে দেখে নেবে। বারবার বলছি, যখন আমাদের এনটিপিসি এক্সাম হয়েছিল তখন তো আমরা কমন দিয়েও ছিলাম। এছাড়া তোমরা যখন ফেজ 13 এর অ্যান্সার কি দেখবে এবং আমাদের পিডিএফটা যাদের কাছে রয়েছে তারা মিলিয়ে দেখবে, যদি একটা কোশ্চেনও তার বাইরে থাকে তখন বলবে, কারণ সমস্ত কোশ্চেন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এমনভাবে রেডি করা রয়েছে। তোমরা এসএসসি দাও, রেলওয়ে দাও, রাজ্যের এক্সাম দাও, যে কোনো ওয়ান ডে কম্পিটিটিভ এক্সাম দাও না কেন, সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত 2025-এর বর্তমান কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাভেলেবেল রয়েছে, যেটা তোমরা প্রতি মাসে 20 টাকা দিয়ে, অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত 115 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এই টোটাল কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর 6 মাসের। আর তোমাদের বলে রাখি, এসএসসির যে ফেজ এক্সাম হচ্ছে সেখানে কিন্তু 24-এর কারেন্টও জিজ্ঞাসা করা হয়েছে, 23-এরও জিজ্ঞাসা করা হয়েছে অল্প কিছু, এবং 25-এরও কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। 2024-এর যে পিডিএফটি আমাদের ছিল, এই জিস্ট থেকেই তোমাদের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি কিন্তু চলে এসেছে, যা এক্সামে জিজ্ঞাসা করা হয়েছে। কোনো কোশ্চেন আমি বলতে পারবো না, কারণ এখন এক্সাম কিন্তু চলবে তোমাদের 1 আগস্ট পর্যন্ত। সুতরাং এক্সাম না শেষ হওয়া পর্যন্ত কোনো কোশ্চেন তোমাদের বলা যাবে না, বাট তোমাদের এটুকু বলতে পারি, যতটুকু কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন কিন্তু ভালো মাত্রায় এসেছে, আমরা এসএসসি এক্সামে সেটা দেখতে পাচ্ছি। এবং এই যে 1200 আমাদের কিন্তু জিস্ট রয়েছে 2024-এ, এছাড়া তোমরা পাবে 1200 কোশ্চেন, যেটা কিন্তু আমাদের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত টপ 100 কোশ্চেন রয়েছে, তার সাথে পাবে এই 50টা পেজের জিস্ট 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা তোমরা 80 টাকার মধ্যে পেয়ে যাবে কমপ্লিট 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স। আর যাদের প্রয়োজন রয়েছে তোমাদের বায়োলজির কোশ্চেনগুলো, যেগুলো কিন্তু আমাদের রেলওয়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে লাস্ট 10 ইয়ার্সের, এবং তোমাদের বলে রাখি এই সমস্ত কোশ্চেন কিন্তু এখানে চ্যাপ্টার ওয়াইজ সুন্দরভাবে রয়েছে। বায়োলজির সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো এখানে রয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমাদের 1250 কোশ্চেন নাম্বার রয়েছে, টোটাল 1250টি রয়েছে, এবং এখানে টোটাল 70টা পেজের মধ্যে রয়েছে সম্পূর্ণ কোশ্চেন অ্যান্সারগুলো, যেটা তোমরা 60 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে। সুতরাং তোমাদের যার যেটা প্রয়োজন রয়েছে তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে, এই নাম্বারের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। এছাড়া বায়োলজির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো আমাদের রয়েছে, এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার 2024-এর পেপারটি রয়েছে, 50 টাকায় পাবে। এছাড়া আরপিএফ এসআই 2024-এর পেপার রয়েছে, যেটা 35 রুপিসে তোমরা পেয়ে যাবে। পরের কোশ্চেন রয়েছে আমাদের সংবিধানের 8ম তপশিলে, অর্থাৎ শিডিউলে কথা বলা হচ্ছে, এখানে আলোচ্য বিষয় কি রয়েছে। তো 8ম তপশিল বা 8ম যে শিডিউল রয়েছে আমাদের সংবিধানে, এখানে কি রয়েছে? নির্দেশমূলক নীতি নেই, আঞ্চলিক ভাষা দেখছি, মৌলিক অধিকার এটা নেই, এবং এখানে কিন্তু আমাদের দেখতে হবে এখানকার মধ্যে আমাদের যে ভাষাগুলি রয়েছে সেগুলো কিন্তু 8ম তপশিলে এটা বর্ণিত রয়েছে। তপশিলে টোটাল যে ভাষার সংখ্যা রয়েছে 22টি কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে আমাদের 8ম তপশিলে। পরে কোশ্চেন রয়েছে, রাজ্যের শাসন ব্যবস্থার সর্বোচ্চ শাসনতান্ত্রিক ক্ষমতা কার হাতে রয়েছে? রাজ্যের সর্বোচ্চ শাসনতান্ত্রিক ক্ষমতা রয়েছে কার হাতে? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, সেটা কিন্তু রাজ্যের রাজ্যপালের হাতে। পরে কোশ্চেন, বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশ অনুযায়ী পঞ্চায়েত ব্যবস্থায় যে কটি স্তর থাকে সেগুলি কি কি? তো বলবন্ত রায় যে আমাদের মেহতা কমিটি রয়েছে, যার সুপারিশেই কিন্তু এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সিস্টেমটি কিন্তু চালু করা হয়েছিল। ফার্স্ট এটা চালু হয়েছিল রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে প্রথম কিন্তু পঞ্চায়েতি রাজ সিস্টেম চালু হয়েছিল। এটা কত নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যুক্ত হয়? 73 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু এই পঞ্চায়েতি রাজ সিস্টেম চালু হয়েছে সাল 1992-তে। এছাড়া 74 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে চালু হয়েছিল পৌরসভা 1993-তে। এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে রাখবে, এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। আমাদের দেখতে হবে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সর্বোচ্চ স্তরটি রয়েছে জেলা পরিষদ, এবং সর্বনিম্ন স্তরটি রয়েছে আমাদের কোনটা? অবশ্যই আমাদের যে পঞ্চায়েত রয়েছে গ্রাম পঞ্চায়েত। তো গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ এবং ব্লক, অপশন নাম্বার 1 কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। সর্বনিম্ন গ্রাম,
এবং ব্লক হচ্ছে মাঝারি স্তরে, এবং জেলা হচ্ছে জেলা পরিষদ রয়েছে এটা সর্বোচ্চ স্তরে। পরের কোশ্চেন আমাদের এটাই আমাদের প্রশ্ন রয়েছে, ঠিক আছে, এটা অলরেডি আমরা কভার করেই দিলাম। পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় ত্রিস্তরীয় ব্যবস্থার যে শীর্ষে রয়েছে সেটা কোনটা? অবশ্যই জেলা পরিষদ আমাদের রাইট অ্যান্সার হবে। পরের প্রশ্ন, নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? তো নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন আমাদের কে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট, বর্তমানে রয়েছেন বি.আর. গাভাই জাস্টিস, এই প্রধান বিচারপতি। এবং এখানে তোমাদের বলে রাখি, প্রধান বিচারপতি যদি উপস্থিত না থাকে সেই ক্ষেত্রে কিন্তু উপরাষ্ট্রপতিকে তার শপথ বাক্য পাঠ করাবে কে? সেটা কিন্তু আমাদের যিনি কিন্তু ওল্ড একদম কিন্তু আমাদের, অর্থাৎ সব থেকে কি বলবো তোমাদের, বয়স্ক যিনি রয়েছেন, প্রাপ্তবয়স্ক যিনি একজন রয়েছেন হাইকোর্ট প্রধান, মানে আমাদের বিচারপতি রয়েছেন সুপ্রিম কোর্টের, তিনি কিন্তু এই রাষ্ট্রপতিকে সেই ক্ষেত্রে শপথ বাক্য পাঠ করাবেন, ঠিক আছে। আর এখানে কিন্তু আরেকটা জিনিস দেখে রাখবে, আমাদের দেশের কিন্তু বর্তমান উপরাষ্ট্রপতি কিন্তু পদটা কিন্তু খালি রয়েছে, তার কারণ জগদীপ ধনকর, তোমাদেরকে জানিয়েছিলাম আমরা, তিনি কিন্তু বর্তমানে কিন্তু এই পদে নেই, তিনি কিন্তু তার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি কিন্তু সেই পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন, ঠিক আছে। আর এর বদলে এই সিটটা কে এখন বর্তমানে কাজ চালাচ্ছে সেটাও তো আমাদের দেখতে হবে না, সেক্ষেত্রে কিন্তু কাজ চালাচ্ছে কে? এই পোস্টে বর্তমানে টেম্পোরারি হিসাবে কিন্তু কাজ চালাচ্ছেন উপরাষ্ট্রপতির, অর্থাৎ আমরা জানি যে রাষ্ট্রপতি যদি উপস্থিত না থাকে সেই জায়গায় উপরাষ্ট্রপতি কিন্তু কাজ করে, কিন্তু উপরাষ্ট্রপতি বর্তমানে নেই, তাহলে কে করছে? ডেপুটি উপরাষ্ট্রপতি বর্তমানে কিন্তু কাজ করছেন। তোমরা সকলে বলবেন বর্তমানে এই ডেপুটি ভাইস প্রেসিডেন্ট কে রয়েছেন আমাদের ভারতের, ঠিক আছে। আর এই উপরাষ্ট্রপতি আবার কিন্তু রাজ্যসভার চেয়ারম্যানও হয়ে থাকে, আমরা এটাও জানি। তাহলে রাজ্যসভার চেয়ারম্যানটাও কিন্তু ফাঁকা রয়েছে এক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে কে চালাচ্ছে কাজটা সেটাও তোমরা বলবে। চলো পরের কোশ্চেনে আসি। তথ্যের অধিকার আইন, যেটা কিন্তু আমাদের রাইট টু আমাদের আরটিআই যেটা কিন্তু রয়েছে আমাদের রাইট টু ইনফরমেশন অ্যাক্ট রয়েছে, যেটা কিন্তু কত সালে কার্যকরী হয়? সাল 2005-এ, 2005। পরে কোশ্চেন, ভারতীয় সংবিধানের জনক হিসাবে আমাদের নিম্নের কাকে আমরা চিনি? তো অবশ্যই আমরা সকলে জানি ভারতীয় সংবিধানের জনক বা তার ফাদার বলা হয় যিনি ডক্টর বি.আর. আম্বেদকর। পরে কোশ্চেন, ভারতের সংবিধানে পঞ্চায়েতি রাজ নিম্নের কোনটিতে অন্তর্ভুক্ত রয়েছে? অবশ্যই কিন্তু পঞ্চায়েতি রাজ, যেটা কিন্তু একটা রাজ্য তালিকার অংশের মধ্যে কিন্তু রয়েছে। আর এই যুগ্ম তালিকা এটা কিন্তু কোথা থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে কনকারেন্ট লিস্ট, যেটা কিন্তু আমাদের এটা আমাদের নেওয়া হয়েছে, যেটা কিন্তু অস্ট্রেলিয়ার সংবিধান থেকে কিন্তু এটা নেওয়া হয়েছিল, ঠিক আছে, যুগ্ম তালিকাটা। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছে? তো গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে। ভারতের সংবিধান এখনো পর্যন্ত সংবিধানের প্রস্তাবনা এটা রয়েছে, আর এটা কিন্তু আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। আর তোমরা বলবে প্রস্তাবনার ভাষা এটা কোথা থেকে নেওয়া হয়েছে? ভারতের সংবিধানে যে প্রিয়াম্বেল রয়েছে, প্রস্তাবনা রয়েছে, এটা শুধুমাত্র একবারই কিন্তু সংশোধন করা হয়েছিল। কত সালে করা হয়েছিল? সাল 1976-এর 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। এখানে কিন্তু তিনটে এখানে শব্দ রয়েছে যেগুলো কিন্তু অ্যাড অন করা হয়েছিল। পরে কোশ্চেন, সেই কোশ্চেন দুটো তোমরা এখানেই দেখতে পাচ্ছ। কি কি? সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল নিম্নোক্ত কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে? সাল 1976-এর 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। পরে কোশ্চেন আছে, ভারত সরকারের মুখ্য আইনি উপদেষ্টা কে রয়েছেন? অর্থাৎ ভারত সরকারের যিনি লিগ্যাল পরামর্শ দেন সরকারকে, ভারত সরকারকে, তিনি কে রয়েছেন? সেটা হচ্ছে আমাদের অ্যাটর্নি জেনারেল। বর্তমান অ্যাটর্নি জেনারেল কে রয়েছেন? আর ভেঙ্কটরমণী, তিনি কিন্তু বর্তমানে অ্যাটর্নি জেনারেল রয়েছেন। আর তোমাদের বলে রাখি, অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড তোমাদের লেটেস্ট ক্লাস কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা যারা জানো না অবশ্যই চ্যানেলে গিয়ে সেটা দেখে নেবে। অলরেডি কিন্তু আমরা এই ক্লাসটি একদমই ডিটেলসে কিন্তু তোমাদের ক্লাসটি করানো হয়েছে দুটি পার্টে, একটাতে এমসিকিউ পাবে আর একটাতে আমাদের রয়েছে থিওরি ক্লাস, ঠিক আছে। আর তোমাদের বলে রাখি, এখানে কিন্তু আমাদের যেটা ছিল অ্যাটর্নি জেনারেল, বর্তমান রয়েছেন আর ভেঙ্কটরমণী অ্যাটর্নি জেনারেল। 76 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আমরা জানতে পারি। এবং এখানে কিন্তু অ্যাটর্নি জেনারেল আর্টিকেল নম্বর এবং অ্যাটর্নি জেনারেলকে আমাদের সাহায্য করার জন্য সলিসিটর জেনারেল রয়েছেন, যিনি কিন্তু রয়েছেন তুষার মেহতা। অস্পৃশ্যতা ভারতের সংবিধানে কোন ধারায় বাতিল করা হয়েছে? অস্পৃশ্যতা ভারতের সংবিধানে কত নম্বর এখানে ধারায় এখানে রয়েছে? এটা কিন্তু অবশ্যই আমাদের কিন্তু দেখতে হবে, যেটা কিন্তু আনটাচেবিলিটি, আর্টিকেল নাম্বার 17। কোন ধারায় রয়েছে? এটা 17। পরে কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম জাতীয় জরুরি অবস্থা কবে জারি করা হয়েছিল? তো স্বাধীন ভারতের প্রথম যে জরুরি অবস্থা যেটা কিন্তু চালু করা হয়েছিল 1962 যুদ্ধের সময় সেটা কিন্তু চালু করা হয়। পরে কোশ্চেন,
ভারতীয় সংসদের উচ্চকক্ষে কে সভাপতিত্ব করেন? তো উচ্চকক্ষ মানে কোনটা? একটু আগেই বলেছি, রাজ্যসভা। নিম্নকক্ষ লোকসভা। উচ্চকক্ষে সভাপতিত্ব কে করে? অবশ্যই উপরাষ্ট্রপতি, কারণ ভাইস প্রেসিডেন্ট ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা। সুতরাং উপরাষ্ট্রপতি তিনি কিন্তু এখানে আমাদের রাজ্যসভায় সভাপতিত্ব করেন, যে পোস্টটা এখন বর্তমানে খালি রয়েছে। এবং লোকসভার ক্ষেত্রে এখানে কিন্তু সভাপতিত্ব করে থাকে লোকসভার স্পিকার, যিনি রয়েছেন বর্তমানে ওম বিড়লা। পরের কোশ্চেন, লোকসভা দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ব্যবধান কত হতে হবে? লোকসভা যে দুটো অধিবেশন রয়েছে এর মধ্যে যে মিনিমাম সর্বোচ্চ যে গ্যাপটা রয়েছে সেটা ক মাসের বেশি হবে না, অবশ্যই কিন্তু 6 মাসের বেশি কিন্তু সেটা হতে পারে না। মিনিমাম তো একদিন দুদিনও হতে পারে, কিন্তু বেশি কতদিন হতে পারে না, 6 মাসের বেশি কিন্তু এই গ্যাপটা কোনোভাবেই সম্ভব নয়, সেটা আমাদের সংবিধানে যেটা বলা আছে। পরের কোশ্চেন, রাজ্যের আইনসভার উচ্চকক্ষটির নাম কি? তো রাজ্যের যে আইনসভা রয়েছে এটার উচ্চকক্ষ কোনটা? তো আমরা জানি যে প্রতিটি রাজ্যে কিন্তু বিধান সভা রয়েছে, কিন্তু বিধান পরিষদ কোনো রাজ্যে, মানে সব রাজ্যে নেই। বিধান পরিষদ যেটা কিন্তু পার্টিকুলার 6টা রাজ্যে রয়েছে। তো অবশ্যই আমরা জানি যে উচ্চকক্ষ যেটা সেটা হচ্ছে বিধান পরিষদ, আর নিম্নকক্ষ যেটা সেটা হচ্ছে বিধান সভা। এবং এখানে আমাদের রাইট অ্যান্সার হবে বিধান পরিষদ। এবং বিধান পরিষদ আমাদের কোন কোন রাজ্যে রয়েছে? আমরা উত্তরপ্রদেশে জানি আছে, এছাড়া আমাদের রয়েছে বিহারে রয়েছে, এছাড়া আমাদের রয়েছে আর কোন কোন রাজ্য? অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, এবং তোমাদের রয়েছে সেটা হচ্ছে আর একটা রাজ্য রয়েছে, এখন তোমাদের মনে পড়ছে না, যেটা তোমাদের সম্ভবত কর্ণাটকে রয়েছে। হ্যাঁ, কর্ণাটকে রয়েছে। তো মহারাষ্ট্র রয়েছে, কর্ণাটকে রয়েছে, আমাদের রয়েছে অন্ধ্রপ্রদেশে, তেলেঙ্গানায়, বিহারে এবং উত্তরপ্রদেশে। এই ছয়টা কিন্তু রাজ্য রয়েছে যেখানে কিন্তু আমাদের বিধান পরিষদ রয়েছে। ঠিক আছে, চলো পরে কোশ্চেন দেখি। আচ্ছা, রাষ্ট্রপতি রাজ্যসভা এবং লোকসভায় নিম্ন যে সদস্যকে মনোনীত করতে পারে। আচ্ছা, আমরা জানি যে আগে কিন্তু আমাদের লোকসভাতেও কিন্তু এখানে মনোনীত করা হতো, তাই না? সেটা কিন্তু রাষ্ট্রপতির মাধ্যমে কিন্তু এখানে মনোনীত করা হতো, কিন্তু সেটা কিন্তু এখন আর হয় না, যেটা 2019-এ এটা ক্যান্সেল করে দেওয়া হয়। বাট এখানে কিন্তু রাজ্যসভায় এখনো পর্যন্ত করা হয়, যেটা কিন্তু সংখ্যাটা হচ্ছে কত? 12 জন। 12 জনকে কিন্তু রাষ্ট্রপতি মনোনীত করে থাকেন। আর তোমাদের এটাও বলে রাখি, পরীক্ষায় এটাও কিন্তু আমাদের অলরেডি এক্সামে চলে এসেছে, যেটা এসএসসির অলরেডি আমাদের ফেজ 13 এক্সাম চলছে, সেখানেই অলরেডি চলে এসেছে। কোশ্চেনটা ঠিক এরকম ছিল, যেটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি যখন মনোনীত করছে, রাষ্ট্রপতি যখন অ্যাপয়েন্টমেন্ট আমরা করব, রাষ্ট্রপতি যখন আমাদের যে ভোটটা কন্ডাক্ট করানো হবে সেটা কিন্তু ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে করানো হয়, ডাইরেক্ট ইলেকশন হয় না। তো ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে যখন রাষ্ট্রপতিকে নির্বাচন করা হবে, তখন কিন্তু এই যারা মনোনীত প্রার্থী রয়েছে তারা কিন্তু কোনো রকমভাবে অংশগ্রহণ করবে না। ঠিক আছে, এটাই কিন্তু কোশ্চেনে ছিল, একটা স্টেটমেন্ট রিলেটেড কোশ্চেন দেওয়া ছিল। আর তোমাদের বলে রাখি, এখন কিন্তু তোমাদের জিকের অনেকটা প্যাটার্ন চেঞ্জ হয়েছে, এসএসসি ফেজ 13-এর মাধ্যমে আমরা জানতে পারছি এটা। তোমাদের যে জিকে কোশ্চেনগুলো হচ্ছে ম্যাক্সিমাম তোমাদের কিন্তু একদম স্টেটমেন্ট বেসড কিন্তু কোশ্চেন কিন্তু করা হচ্ছে। ঠিক আছে, কোনো রকমভাবে ওয়ান লাইনার পড়ে কিন্তু আর কেউ পাস করার সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, এটা বলে রাখলাম আগে থেকে। তো গ্র্যাজুয়েশন পেপারে কিন্তু এটা কিন্তু ছিল, এই কোশ্চেনটা স্টেটমেন্ট রিলেটেড কোশ্চেন। আচ্ছা, যাই হোক, এখানে কিন্তু তোমাদের যেটা আমাদের হবে অবশ্যই যে 12 জন মেম্বারকে কিন্তু মনোনীত করে, আর এই 12 জন রাষ্ট্রপতি ইলেকশনে অংশগ্রহণ করে না, কিন্তু রাষ্ট্রপতিকে সরাতে গেলে তাকে কিন্তু অবশ্যই এই 12 জন মেম্বার সেক্ষেত্রে কিন্তু ভোটদান করতে পারে রাষ্ট্রপতিকে সরাতে গেলে ইমপিচমেন্টের সময়। ঠিক আছে, চলো পরে কোশ্চেন। ভারতের জিরো আওয়ার ধারণাটা এটা কবে এটা সূচনা হয়েছে? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, এটা কিন্তু সাল 1962 সালে এটা কিন্তু প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছে এই জিরো আওয়ার। জিরো ধারণাটা কি আছে, এটা কিন্তু তোমাদের এই সময় বিশেষ যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু এখানে উপস্থাপন করা হয়, পেশ করা হয়। পরে কোশ্চেন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোথায় পঞ্চায়েতের ব্যবস্থা এখনো পর্যন্ত চালু করা হয়নি? তোমাদের বলে রাখি, এই কোশ্চেনটা তোমাদের কিন্তু রেলওয়েতে অলরেডি কিন্তু এই প্রশ্নটা অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে, এবং এখানে আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা? আমাদের নাগাল্যান্ড রয়েছে, আমাদের অপশানে রয়েছে ওড়িশা, রাজস্থান এবং অন্ধ্রপ্রদেশ, কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে নাগাল্যান্ড। নাগাল্যান্ড এমন একটা রাজ্য যেখানে কিন্তু এখনো পর্যন্ত পঞ্চায়েতি রাজ সিস্টেম চালু হয়নি। ঠিক আছে, চলো পরে প্রশ্ন দেখি। অনেকবার এটা কিন্তু রেলওয়েতে জিজ্ঞাসা করা হয়েছিল। কোন আধিকারিককে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় এবং আত্মা বলে বর্ণনা করেছেন? অর্থাৎ কোন আধিকারিক নয়, এটা কোন অধিকারকে। ঠিক আছে, তো এখানে কোন অধিকার, অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, যেটা কিন্তু আমাদের সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। ঠিক আছে, যেটা কিন্তু আর্টিকেল 32 যে আর্টিকেলটা রয়েছে সেই মাধ্যমে কিন্তু আমরা জানি এটা কিন্তু ডক্টর বি আর আম্বেদকর বলেছেন। আর 32কে কেন বলেছেন? কারণ এই যে আমাদের মৌলিক অধিকার কটা রয়েছে, মৌলিক অধিকার যে কটা আমাদের রয়েছে, এই মৌলিক অধিকারগুলোকে পালন করার জন্য, দেখাশোনা করার জন্য, ঠিকঠাক ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা বা কোনো রকম ভায়োলেশন হচ্ছে না, তো এইগুলো দেখাশোনা করার জন্য আমাদের 32 আর্টিকেলের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু এই কথাটাও বলে থাকি যে আমাদের যে মৌলিক অধিকার রয়েছে তার রক্ষাকর্তা কাকে বলে?
আমাদের এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়, তো এটা রক্ষাকর্তা কিন্তু বলা হয় সুপ্রিম কোর্টকে, কারণ আর্টিকেল 32 নম্বর এই সেকশন, এই আর্টিকেলটা এটা কিন্তু পাওয়ার দিচ্ছে সুপ্রিম কোর্টকে। এখানে কিন্তু যদি কোনো রকম আমাদের মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়, আমরা ডাইরেক্ট কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারি। ঠিক আছে, তো এই জন্য কিন্তু এই 32 নম্বর আর্টিকেলকে ডক্টর বি আর আম্বেদকর হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে আখ্যায়িত করেছিলেন। পরে কোশ্চেন, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির অবর্তমানে বা অসুস্থতার কারণে কর্তব্য পালন না করতে পারলে রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করে? তো আমরা এটা সকলেই জানি যে রাষ্ট্রপতি যদি কোনো রকমভাবে অসুস্থ হন বা কোনো কারণবশত তার পদটা খালি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের রাষ্ট্রপতির পদে উপরাষ্ট্রপতি সেক্ষেত্রে কিন্তু থাকে। কিন্তু এখানে বলা হয়েছে উপরাষ্ট্রপতিও যদি না থাকে, তাহলে কিন্তু এখানে এখানে কে থাকবে? এখানে কিন্তু সেক্ষেত্রে আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু সেই অবস্থায় কার্যকলাপ তিনি কিন্তু চালিয়ে যাবেন। এখানে যদি প্রধান বিচারপতি পদটাও যদি খালি থাকে, তাহলে কে করবে? তাহলে কিন্তু এই প্রধান বিচারপতি তার মনোনীত কোনো ব্যক্তি বা সুপ্রিম কোর্টের কোনো প্রাক্তন রিটায়ার্ড জাজ তিনি কিন্তু এই পদের দায়িত্ব পালন করতে পারেন। ঠিক আছে, পরে কোশ্চেন, সংসদের যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করেন? যৌথ অধিবেশনের কথা বলা হচ্ছে, তো আমরা জানি লোকসভা এবং রাজ্যসভা দুজনকে একসাথে আহ্বান করার ক্ষমতা রয়েছে কার? একমাত্র ভারতের প্রেসিডেন্টের। ঠিক আছে, বর্তমানে রয়েছেন দ্রৌপদী মুর্মু। এবং এখানে বলা হয়েছে যে এই যে লোকসভাকেও আমি ডাকছি, রাজ্যসভাকেও একসাথে ডাকছি, দুজনার যৌথ অধিবেশন আমি করাচ্ছি, কিন্তু এখানে সভাপতিত্বটা করবে কে? লোকসভার স্পিকার করবে ওম বিড়লা, নাকি রাজ্যসভার চেয়ারম্যান বা উপরাষ্ট্রপতি করবে? তো আমরা কিন্তু জানি যে এখানে কিন্তু রাজ্যসভার যিনি কিন্তু রয়েছেন উপরাষ্ট্রপতি, যিনি কিন্তু এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা, তিনি কিন্তু এখানে কোনো রকমভাবে পদে কিন্তু থাকবেন না। এইখানে কিন্তু আমাদের সভাপতিত্ব করবেন একমাত্র লোকসভা স্পিকার, বর্তমানে রয়েছেন ওম বিড়লা। যদি দুটো অধিবেশন এখন বর্তমানে চালু হয়, একসাথে কিন্তু আহ্বান করেন রাষ্ট্রপতি, তাহলে এক্ষেত্রে ওম বিড়লা কিন্তু তিনি সভাপতিত্ব করবেন। সুতরাং অপশন নাম্বার 4 আমাদের রাইট অ্যান্সার হবে। পরে কোশ্চেন, সংবিধান অনুসারে ভারতের সাধারণ নির্বাচন প্রথম কবে হয়েছিল? তো ভারতের প্রথম যে সাধারণ নির্বাচন যেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল 1951 থেকে 52 সালে। এবং তোমরা বলবে ভারতের প্রথম চিফ ইলেকশন কমিশনারের নাম কি ছিল? ঠিক আছে, তো অবশ্যই কিন্তু এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সুকুমার সেন, এটা আমরা সকলেই জানি। কিন্তু তোমরা বলবে বর্তমানে কেউ রয়েছে, তার কারণ আমি অ্যাপয়েন্টমেন্টের ক্লাস কিছুদিন আগেই তোমাদের দিয়েছি। ঠিক আছে, দেখি কতজনের মনে রয়েছে বর্তমান চিফ ইলেকশন কমিশনার কে রয়েছে। পরে কোশ্চেন, আচ্ছা আমাদের এই পর্যন্ত কোশ্চেনগুলো ছিল, তো তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেনও আমি দিয়ে দিয়েছি। প্রথম ছিলেন সুকুমার সেন, বর্তমানে আমাদের চিফ ইলেকশন কমিশনার কে রয়েছে, এবং চিফ ইলেকশন কমিশনার অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে সংবিধানে। যেহেতু আজকের ক্লাসটা আমাদের সংবিধান থেকে ছিল, সুতরাং এই দুটো কোশ্চেন তোমাদের জন্য থাকছে। ঠিক আছে, যদি ভালো লাগে তোমরা সকলে একটা লাইক করে দেবে, একটা হাইপ করে দেবে, সকলে শেয়ার করে দেবে সমস্ত বন্ধুদের সাথে, এবং সাবস্ক্রাইব করে রাখবে যদি এখনো পর্যন্ত না করা থাকে। টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে তোমরা দেখতে পাবে। তো এখানে আমাদের রয়েছে টেলিগ্রামের চ্যানেল এবং ইউটিউব চ্যানেল, এই দুটোই রয়েছে, দুটোতেই তোমরা যুক্ত এবং সাবস্ক্রাইব করে রাখবে। এবং এই যে নাম্বার রয়েছে এই নাম্বারটা যোগাযোগ করবে, যে কোনো ধরনের পিডিএফ এর যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে, সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ পিডিএফ আমাদের কাছে পাওয়া যায়। এবং শুধুমাত্র পাওয়া যায় না, এখান থেকে কমনের রেকর্ড সংখ্যক কিন্তু কমন কিন্তু রয়েছে। অলরেডি আমাদের এক্সাম চলছে ফেজ 13, আমরা কিন্তু বহু সংখ্যক কোশ্চেন কিন্তু এখান থেকে রিপিট পেয়েছি এবং আমাদের পিডিএফ থেকে কমন পেয়েছি। ঠিক আছে, আর তোমাদের একটা কোশ্চেন তোমাদের বলে রাখি, যেটা হচ্ছে এই এসএসসি ফেজ 13 যে এক্সামটা চলছে, তার যে জিকের যে লেভেলটা, এই সম্পর্কে যদি বলি, ম্যাট্রিকুলেশন লেভেল একদম অল্প, মানে কি বলবো, নিচু লেভেল। এর থেকে নিচু লেভেল মনে হয় কোনো পরীক্ষায় আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি। ঠিক আছে, আমাদের রাজ্যেরও একটা স্ট্যান্ডার্ড আছে, ঠিক আছে, মেনটেন করে তারা রাজ্যের যে ডব্লিউবি কনস্টেবলের যদি কথা বলি, সেখানেও মিনিমাম একটা লেভেল থাকে। ঠিক আছে, এর কোনো লেভেলই নেই সেই। ঠিক আছে, এর থেকেও নিচু লেভেলের কোশ্চেন কিন্তু আমরা এই 10th লেভেলের কিন্তু এক্সামে দেখতে পেয়েছি এই সিলেকশন পোস্ট ফেজ 13। এছাড়া উচ্চ মাধ্যমিক লেভেলের যে এক্সামটা হয়েছে ফেজ 13-এ, সেখানকার লেভেলটা ভালো মাপের ছিল, এটা কোনো রকমভাবে অস্বীকার করা যাবে না। আরেকটা গ্র্যাজুয়েশন লেভেলের দারুণ টাফ লেভেলের কোশ্চেন, সমস্ত জিকে কোশ্চেন যে কটা জিজ্ঞাসা করা হয়েছে তার ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু স্টেটমেন্ট রিলেটেড কোশ্চেন। যে সমস্ত কোশ্চেন আমাদের ইউপিএসসির প্রিলিমস লেভেলের জিজ্ঞাসা করা হয়, সেই ধরনের কোশ্চেন কিন্তু এখানে জিজ্ঞাসা করা হয়েছে, যার অ্যান্সার তুমি ডিটেলস না পড়ে দিতে পারবে না, এমন কোশ্চেন। ঠিক আছে, তো এই ধরনের কিন্তু কোশ্চেনের লেভেল রয়েছে। ম্যাট্রিকুলেশন মানে একদম লো লেভেল, হায়ার সেকেন্ডারি মানে মডারেট লেভেল, এবং গ্র্যাজুয়েশন মানে হাই লেভেলের কোশ্চেন। এইভাবে কিন্তু আমাদের বর্তমান এসএসসি যে এক্সাম প্যাটার্নটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
এখানকার যদি আমি জিকে লেভেলের বললাম, এবার যদি রিজনিং এর কথা বলি, রিজনিং এ কিন্তু ভালো মাপের কিন্তু কিছু স্টেটমেন্ট লেভেলের তোমাদের কিন্তু কোশ্চেন আসছে, যেগুলো কিন্তু সত্যিই ভালো মাপের কোশ্চেন। আর সব থেকে বড় যে সম্ভাবনা যেটা আমি দেখতে পাচ্ছি, সব থেকে বড় দুর্ঘটনা বলতে পারো এসএসসির ইতিহাসে, সেটা হচ্ছে এডিকুইটি। এডিকুইটি যিনি কিন্তু এখানে এক্সাম কন্ডাক্টিং বডি রয়েছে, এসএসসির নতুন ভেন্ডার। টিসিএস ছিল আগে, এখন বর্তমানে এডুকুইটি কিন্তু এক্সামটা কন্ডাক্ট করানো হচ্ছে। এখানে অনেক অনেক কিন্তু তোমাদের ফল্ট রয়েছে, যেমন তোমাদের মাউস কাজ করছে না, তোমাদের মনিটর ঠিকমতো কোশ্চেনটা দেখা যাচ্ছে না, এমন এমন তোমাদের কি বলবো, তোমাদের কোনো প্রশ্ন কিন্তু তোমাদের মানে বোঝা যাচ্ছে না, কতজনের টাইমিং শো হচ্ছে না, কতজনের প্রশ্ন পর্যন্ত শো হচ্ছে না, ঠিক আছে? এমন এমন তোমাদের সম্ভাবনা রয়েছে, যে সম্ভাবনাগুলো আগে থেকে বলে দিলাম। সামনে আমাদের, এটা তো শুধুমাত্র এসএসসি ফেজ 13 ছিল, কতজন পরীক্ষা দিয়েছে এখানে, টোটাল খুব জোর হলে 5 থেকে 6 লাখ। কিন্তু আমাদের যে গ্র্যাজুয়েশন লেভেলে সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সেখানকার ছাত্র সংখ্যা 30 লাখ থেকে 50 লাখ পর্যন্ত হয়। এসএসসি জিডি কনস্টেবল, সেখানে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা বসে অল ইন্ডিয়া লেভেল, একটা সিঙ্গেল শিফটে এত সংখ্যক ছাত্রছাত্রী যদি এক্সাম দেয়, তাহলে তো সিস্টেম পুরো হিলা দেंगे সব লোক, ঠিক আছে? তো क्या होगा কিছু को नहीं पता। যাই হোক, আমি এখন কিছু বলছি না এডুকুইটি সম্পর্কে। এডুকুইটি সম্পর্কে তোমাদের টুইটার হ্যান্ডেলে তোমরা সকলে হয়তো দেখেছো, প্রচুর সংখ্যায় কিন্তু টুইট করা হয়েছে। এবং 31 তারিখে, 31শে জুলাই একটা কিন্তু আমাদের বিশাল বড় কিন্তু একটা মিটিং এর কিন্তু সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু এর আগে আমি হয়তো জানাইনি, কিন্তু তোমাদের বলে দিচ্ছি, যেটা হয়তো তোমরা কেউ পার্টিসিপেট করতে পারবে না। এটা কিন্তু দিল্লিতে অনুষ্ঠিত করা হচ্ছে সমস্ত টিচার্স কমিউনিটির মাধ্যমে, ঠিক আছে? 31 জুলাই তারিখটি। যারা যারা যেতে পারবে না কোনো সমস্যা নেই, কিন্তু তোমরা সেই সমস্ত ভিডিও, সমস্ত কিছু হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, যত সংখ্যক ফেসবুক, সমস্ত জায়গায় তোমরা কিন্তু ছড়িয়ে দেবে। এটা হচ্ছে তোমাদের বাড়িতে বসে কাজ, ঠিক আছে? এই কাজটা আমি তোমাদের থেকে দিয়ে দিলাম। এই কাজটা শুধুমাত্র তোমরা বাড়িতে বসে এই কাজটা করবে। যে সমস্ত ভিডিওগুলো তোমরা পাবে প্রচুর মাত্রায়, যে কোনো যার ভিডিও হোক না কেন, এই রিলেটেড 31শে জুলাই, ঠিক আছে? সমস্ত স্যাররা, ম্যাডামরা সকলে মিলে, ছাত্রছাত্রীরা একত্রিত হবে এই এসএসসি অফিসের কাছে, ঠিক আছে? তো একটা বড় মাপের কিন্তু একটা মিটিং হতে যাচ্ছে, যেটা কিন্তু 31 জুলাই। ওকে, তো আর কিছু বলার নেই। সমস্ত ক্লাসটা যদি ভালো লাগে এবং এই সম্পর্কিত সমস্ত তথ্য তোমরা কিন্তু এই চ্যানেলেই পাবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। টেলিগ্রামে সকলে যুক্ত হয়ে যাবে, যে কোনো আপডেট সবার প্রথম তোমরা সেখানে কিন্তু পেয়ে যাবে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি। ধন্যবাদ।